আজকে প্রথম আলোচনার বিষয় হবে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। এটি একটি প্রশ্ন। এই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গ এইভাবে শুরু হবে যে আধুনিক ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে এবং বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় তুকিডিডিসকে। এই দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন ভূমিকায় আছে যে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। এবার আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা প্রসঙ্গে প্রথম দুটি ইতিহাসের সংজ্ঞা হিসাবে দুজন ঐতিহাসিকের নাম বলবো। ভন র্যাঙ্কে বলেছেন, যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। আমি রিপিট করছি, লিওপোল্ড ভন র্যাঙ্কে বলেছেন, যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। আবার আরেকজন ঐতিহাসিক বিউরি বলেছেন, ইতিহাস হলো বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়। বিউরি বলেছেন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় এবং বেশিও নয়। এই কয়েকটি বিষয় যেটা বললাম প্রত্যেকটাই একটি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ইতিহাস জনক কাকে বলা হয়? বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এবং আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে দুইজন ঐতিহাসিক এবং তাদের যে কোটেশনগুলো বললাম, এই কোটেশনের উক্তি ধরে এটি কার রচনা? এইবার মূল আলোচনায় আসি যে এই যে ইতিহাস, বিউরি বলেছেন ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়। এই ইতিহাস আমরা কিভাবে আধুনিক পদ্ধতিতে লিখতে পারি? অর্থাৎ যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। সুতরাং একজন আধুনিক ঐতিহাসিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সুসংঘবদ্ধভাবে আধুনিক ইতিহাস রচনা করতে পারেন। সেই যথার্থ ইতিহাস রচনা করতে হলে একজন ঐতিহাসিকের যেসব পদ্ধতি অনুসরণ করতে হয় তাই হলো আধুনিক ইতিহাস পদ্ধতির লিখন। এবার একজন ঐতিহাসিক আধুনিক ইতিহাস রচনা করতে হলে প্রথমেই তাকে উৎস সংগ্রহ করতে হবে। কারণ আমরা জানি যে আধুনিক ইতিহাস রচনার প্রধান উপাদান হলো ঐতিহাসিক উপাদান। সুতরাং সেই বিষয়বস্তু মূল ভিত্তি হলো ইতিহাসের ঐতিহাসিক উৎস। উৎস ছাড়া কখনোই কোনো ইতিহাস রচিত হতে পারে না। যথার্থ ইতিহাস রচনায় উদ্যোগী একজন ঐতিহাসিকের প্রথম কাজ হলো বিভিন্ন ধরনের উৎসের সন্ধান করে সেগুলিকে সংগ্রহ করা। উৎস সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উৎস সংগ্রহ এবং সেই বিষয়ে গবেষণার কাজটি করতে হবে। এবার উৎস বিভিন্ন ধরনের হতে পারে। কীভাবে? সাধারণত প্রত্নতাত্ত্বিক উৎস, মৌখিক উৎস, ছবিভিত্তিক উৎস। অর্থাৎ ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস কী? অর্থাৎ সাধারণভাবে আমরা জানি মাটির নিচে খননকার্যের ফলে প্রাপ্ত বিভিন্ন ধরনের জীবাশ্ম, যন্ত্রপাতি, হাড়গোড়, আসবাবপত্র, লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য সবগুলোই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ে। আর মৌখিক উৎস একদম প্রথম দিকে আমরা যেটা পড়েছি, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, পালাগান প্রভৃতি হচ্ছে মৌখিক উৎস। আর ছবিভিত্তিক উৎস কি? অর্থাৎ চিত্রকলা, নকশা, মানচিত্র, পুস্তক, সংঘতত্র, বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি এবং শাসকদের নির্দেশনামা, দিনলিপি, বিভিন্ন পুস্তক হতে পারে, প্রাচীন পাণ্ডুলিপি হতে পারে। এইগুলো সবই ঐতিহাসিক উৎস। এইবার ধরা যাক একটি উদাহরণ হিসাবে বলা যায় যে একজন ঐতিহাসিক পলাশীর যুদ্ধের রাজনৈতিক ইতিহাস রচনা করবেন। তিনি কী বিষয়ে উৎস সংগ্রহ করবেন? অর্থাৎ সেই সময়ের প্রত্নতাত্ত্বিক উৎস যদি কিছু পাওয়া যায়, যদি মৌখিক উৎস কিছু পাওয়া যায় এবং লিখিত বিবরণমূলক কীরকম সেগুলো, যে বিভিন্ন মোগল আমলের বা
বাংলা নবাবী আমলের বিভিন্ন দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ, গ্রন্থাবলী, মুদ্রা এগুলো তিনি সংগ্রহ করবেন। এবার উৎস সংগ্রহের পর উৎসের শ্রেণী বিভাগ করতে হবে। কেমন শ্রেণী বিভাগ হতে পারে? বিভিন্ন ধরনের উৎসের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ হতে পারে। উৎসগুলির মধ্যে কিছু অতি প্রয়োজনীয় হতে পারে, মোটামুটি প্রয়োজনীয় হতে পারে বা অপ্রয়োজনীয় হতে পারে। এইগুলিকে আমি যে বিষয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছি সেই বিষয় সম্পর্কিত ধারণা থেকে ঐতিহাসিক এই উৎসের শ্রেণীবিভাগ করবেন। অর্থাৎ কী শ্রেণীবিভাগ হবে? অতি প্রয়োজনীয়, মোটামুটি প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়। এই শ্রেণীবিভাগের পরে এবং অপ্রয়োজনীয় চিহ্ন মানে উৎসগুলিকে চিহ্নিত করার পরে তিনি কী কাজ করবেন? উৎস সম্পর্কে গবেষণা করবেন। অর্থাৎ আমি একটা যে কোনো উৎস সম্পর্কে গবেষণা করব, অর্থাৎ একটি উপাদানের উৎস সম্পর্কে গবেষণা। সেই উপাদানটা আমি যে বিষয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছি তার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সে বিষয়ে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য সেই উৎস সম্পর্কে গবেষণা করতে হবে। কীরকম? উৎস থেকে তথ্য উদ্ঘাটন করার জন্য ঐতিহাসিকের সেই উৎস সম্পর্কে নিরপেক্ষভাবে গবেষণা করতে হবে। অর্থাৎ সেই মানসিকতা নিয়ে সেই যুগে ফিরে যেতে হবে ঐতিহাসিককে, এবং অতীতের সেই উৎসটি সে যুগে কোন পটভূমিতে রচিত হয়েছিল, সেই পটভূমির আর্থ সামাজিক অবস্থা, উৎসের সঙ্গে সম্পর্কিত ঘটনার কতটা যোগসূত্র, সেগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে। এবার উৎসের শ্রেণীবিভাগ যখন করা হবে, তারপরে উৎসের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেই উৎসগুলোকে এবং উপাদানগুলিকে ব্যবহার করতে হবে। অর্থাৎ ইতিহাস বলে যে প্রতিটি ঘটনার পিছনে কিছু কারণ থাকে। প্রকৃত ইতিহাস বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস রচনা করতে হলে ইতিহাসের যে ঘটনাটি ঐতিহাসিক বিশ্লেষণ করবেন তার কারণ নিশ্চয়ই কোনো উৎসের মধ্যে থাকবে। এই কারণ সম্পর্কিত বিষয়গুলিতেই ঐতিহাসিক জোর দেবেন। অর্থাৎ শুধুমাত্র দেখে যে এটা সহজে এই ঘটনা ঘটেছে এই ভাষা ধারণা নিয়ে ইতিহাস রচনা করা কখনই বৈজ্ঞানিক পদ্ধতি নয়। অর্থাৎ সেক্ষেত্রে একজন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একজন ঐতিহাসিককে বিজ্ঞানী হতে হবে, এবং উৎস থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ঐতিহাসিককে নানা দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্নের যে উত্তরগুলো আসবে সেই উত্তরের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য কোনটি হতে পারে যা উৎস সম্পর্কে সম্পর্কিত, সেইভাবে তথ্যকে বিশ্লেষণ করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। অর্থাৎ ঐতিহাসিক কার্যকারণ পদ্ধতি ব্যবহার করে তিনি উৎসকে প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করবেন। যেমন যে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, এইবার কেন যুদ্ধ হয়েছিল, কোন কারণে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটেছিল, তার অনেক কারণ থাকতে পারে। আমরা সাধারণভাবে জানি 4-5টি কারণ আছে, যেগুলো সাধারণভাবে বোঝা যায় যে দুর্গ নির্মাণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা দুর্গ নির্মাণ করেছিল, নবাবের দূতকে অপমান করেছিল। প্রত্যেকটাই এক একটি কারণ, কিন্তু তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে কারণটি হলো তা হলো এই যে বাণিজ্যে কর শুল্ক দেওয়া বিনা, অর্থাৎ দস্তকের অপব্যবহার করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করার কারণটি ছিল মূল। অর্থাৎ উৎস সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে ঠিক করে নিতে হবে এই উৎসের সঙ্গে আমি যে বিষয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছি তার সম্পর্ক কতটা। এবার উপাদানের উৎস সংগ্রহের পর তথ্য সংরক্ষণ এবং ইতিহাস রচনা করতে হবে। অর্থাৎ দীর্ঘ গবেষণা থেকে যে তথ্যগুলি পাওয়া গেল সেগুলো ঐতিহাসিক যথাযথভাবে সংরক্ষণ করবেন। এক্ষেত্রে ঐতিহাসিক নোটবুক ব্যবহার করবেন। অর্থাৎ তিনি কোন উপাদানটি থেকে কী তথ্য পেয়েছেন
এবং কোন তথ্যগুলি তিনি গুরুত্ব বেশি দিয়েছেন সেটি নোটবুকে লিখে রাখবেন। অর্থাৎ বিভিন্ন উৎসের চুলচেরা গবেষণা বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্যগুলি নোটবুকে লিপিবদ্ধ হওয়ার পর নোটবুকটি ঐতিহাসিকের ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর পরের বিষয় কি? ধারাবাহিকতা ও কালানুক্রম ইতিহাস রচনার ক্ষেত্রে অন্যতম একটি বৈশিষ্ট্য। অর্থাৎ কয়েকটি ঘটনা পরপর ঘটেছে, কোনটি আগে পরে ঘটেছে এ সম্পর্কে ঐতিহাসিককে যদি ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন, অর্থাৎ কালানুক্রমে যদি ঘটনার সঙ্গে যদি ধারাবাহিকতা না থাকে, কোনটা আগে এবং কোনটা পরে, তাহলে আমি যদি পরের ঘটনাটা আগে উল্লেখ করে ইতিহাস রচনা শুরু করি এবং শেষে যদি প্রথম ঘটনাটি উল্লেখ করি, তাহলে সেটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হবে না। সুতরাং ইতিহাস রচনা করতে হবে যে কালানুক্রম অনুসরণ করতে হবে ঐতিহাসিককে, তাতে তিনটি প্রধান সময় উল্লেখ থাকবে। অর্থাৎ ঘটনার যে কোনো ঘটনার একটি প্রাথমিক অবস্থা বা সূচনা পর্ব থাকে, তারপরে ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যায় সেই বিষয়গুলি থাকে, এবং সবশেষে কোনো ঘটনার পরিণতি। অর্থাৎ এই যে ঘটনাগুলি, সূচনা, গতি প্রকৃতি, পরিণতি, এর নিশ্চয়ই একটা সময়কাল থাকবে। অর্থাৎ ইতিহাস রচনার সময় ঐতিহাসিকগণ অবশ্যই ঘটনার ধারাবাহিকতার সঙ্গে সঙ্গে ঘটনার কোন পর্বটি কখন ঘটেছিল তা উল্লেখ করবেন। এবং সবশেষে ঐতিহাসিক ভৌগোলিক অবস্থানের উল্লেখ করবেন। অর্থাৎ আমি যদি বলি ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লার যুদ্ধ হয়েছিল, যদি সেখানে পলাশির উল্লেখ না থাকে বা যে জায়গায় কোন যুদ্ধটি হয়েছিল সেই ঘটনার যদি স্থান যদি আমি উল্লেখ না করি, তাহলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ ইতিহাসের সব ঘটনা কোনো ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক জায়গায় সংঘটিত হতে থাকে। যথার্থ ইতিহাস রচনা করার জন্য ঐতিহাসিক গভীর গবেষণার পাশাপাশি উৎসে এবং ঘটনার ভৌগোলিক অবস্থানটা উল্লেখ করা অবশ্যই জরুরি। অর্থাৎ কোনো ঘটনার ঐতিহাসিক বিবরণ দিলেও তাতে ঘটনার জায়গা উল্লেখ না থাকলে সেই ইতিহাস মূল্যহীন হয়ে পড়ে। সুতরাং আমি আবার রিপিট করছি প্রশ্নটার ক্ষেত্রে, আধুনিক ইতিহাস পদ্ধতির ক্ষেত্রে একজন ঐতিহাসিক কি কি পদ্ধতি অবলম্বন করবেন? প্রথমে উৎস সংগ্রহ করবেন, উৎসের শ্রেণীবিভাগ করবেন, উৎস সম্পর্কে গবেষণা করবেন এবং উৎসের উপাদানের কার্যকারণ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন। সেক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবেন। তারপরে তথ্য সংরক্ষণ এবং ইতিহাস রচনার কাজে একজন ঐতিহাসিক নোটবুক ব্যবহার করবেন এবং তারপরে সেই নোটবুকের প্রাধান্য দিয়ে তিনি ইতিহাস রচনা করবেন, অবশ্যই বৈজ্ঞানিক এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। এবং একজন ঐতিহাসিক ধারাবাহিকতা ও কালানুক্রম অনুসরণ করবেন এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত জায়গার উল্লেখ থাকবে। তবেই যথার্থ ঐতিহাসিক একজন উৎস অনুসন্ধানকারী হিসাবে একজন বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি নিয়ে তথ্য উদ্ঘাটন, কালানুক্রমের ব্যবহার, ভৌগোলিক অবস্থানের উল্লেখ প্রভৃতি বিষয়গুলির মাধ্যমে একজন ঐতিহাসিক যথার্থ ইতিহাস রচনা করতে পারেন। যে পর্যন্ত পড়ানো হলো এই বিষয়টা সম্পর্কে কারুর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো, আমি কিছুক্ষণ অপেক্ষা করব এবং না থাকলেও সেটা জানাবে, আমি পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে চলে যাব। এবার জাদুঘর বলতে আমরা কি বুঝি এই বিষয়ে প্রথমেই বলা যায় যে বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম। এই মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়ন থেকে, যার অর্থ হলো গ্রিক শিল্পকলার পৃষ্ঠপোষক মিউসদের মন্দির। এবার এই জাদুঘর সরকারি উদ্যোগে হতে পারে, আবার বেসরকারি উদ্যোগে হতে পারে। জাদুঘরগুলি সাধারণত ব্যক্তিগত হতে পারে বা প্রতিষ্ঠানগতভাবে হতে পারে। এখন জাদুঘর বলতে আমরা সাধারণভাবে কি বুঝি?
এক কথায় বলা যায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংগ্রহ করা হয় সেগুলিকে বলা হয় জাদুঘর। আবার সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, বিভিন্ন শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংগ্রহ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়, তাকে বলা হয় জাদুঘর। এবার জাদুঘরের উদ্দেশ্য, তোমরা সামনে যদি বই থাকে একটু বইটা খোলো, তাহলে দেখতে পারবে 23 পাতায় উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। আমি সংক্ষেপে একটু বলি, কারণ আগেই বলেছি এই অধ্যায়ের এমসিকিউগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। জাদুঘরের প্রধান উদ্দেশ্য হলো সংগ্রহ, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলি সংগ্রহ করা, এবং দ্বিতীয় কাজ হলো সংরক্ষণ করা, সেগুলিকে সংরক্ষণ করে রাখা হয়। এবং জাদুঘর কখনো কখনো কোনো মডেল তৈরি করা হয়, অর্থাৎ পুরনো বিষয়কে মডেলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেটা প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়। আবার এমন কিছু নিদর্শন আছে যেগুলি সাধারণের সামনে আনা সম্ভব নয় নিরাপত্তার কারণে, সেগুলো খুব দুষ্প্রাপ্য, সেগুলো মডেল তৈরি করে সেগুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। আবার জাদুঘরের একটি অন্যতম গুরুত্ব হলো যে বিবর্তনের ধারায় মানব সমাজে যে পরিবর্তনগুলি ঘটেছে সেই পরিবর্তনের নিদর্শনগুলি বা ঐতিহাসিক নিদর্শনগুলি সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে সেগুলো দেখানো হয় বা অর্থাৎ ডিসপ্লে করা হয়। জাদুঘরের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। ঐতিহাসিক নিদর্শনগুলির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে জাদুঘর অন্যতম উদ্দেশ্য ও কাজ করে। দ্বিতীয় বিষয় হলো, আমি খুবই সংক্ষিপ্ত যাচ্ছি, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। অর্থাৎ আমরা আগেই জানি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কাকে বলা হয়, অর্থাৎ মাটির নিচে খনন কার্যের ফলে আবিষ্কৃত বিভিন্ন বিষয়কেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয়। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে যে জাদুঘর গড়ে ওঠে তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। সেগুলো খোলা জায়গাও হতে পারে, বা অর্থাৎ যেখানে আবিষ্কৃত হয়েছে সেখানেও হতে পারে, আবার কোনো বৃহদাকার অট্টালিকার মধ্যেও সেটা হতে পারে। এর পরের বিষয় হলো শিল্প জাদুঘর। শিল্প জাদুঘরে সাধারণত বিভিন্ন মৃৎশিল্প, আসবাবপত্র, খোদিত শিল্প, ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য, নকশা, শিল্প সংক্রান্ত যে কোনো ধরনের নিদর্শন নিয়ে যে জাদুঘর গড়ে ওঠে তাকে শিল্প জাদুঘর বলা হয়। আবার ঐতিহাসিক গুহ জাদুঘর, অর্থাৎ প্রাচীনকালের যে বিভিন্ন গুহচিত্রগুলি যেখানে পাওয়া যায়, যেমন অজন্তা, ইলোরা, এবং সেখানেই দেখানোর ব্যবস্থা করা হয়। এইভাবে বিভিন্ন ঐতিহাসিক বিষয় কেন্দ্র করে বা ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী রেখে কোনো বাড়িতে হতে পারে, বা বিভিন্ন নিদর্শন যেখানে সংগৃহীত করা হয় সেটা খোলা আকাশের নিচেও হতে পারে। এই ধরনের জাদুঘরকে ঐতিহাসিক জাদুঘর বলে। আবার জীবন্ত জাদুঘর, অর্থাৎ মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যেসব জাদুঘর দর্শকদের দেখানো হয় সেগুলিকে সাধারণত আমরা জীবন্ত জাদুঘর বলি। প্রথম জীবন্ত জাদুঘরের উদাহরণ হলো 1891 খ্রিস্টাব্দে সুইডেনের স্টকহোমের কাছে আর্থার হ্যাজেলিয়াস মিউজিয়াম। আর একটু বলছি, 1891 খ্রিস্টাব্দে সুইডেনের স্টকহোমের কাছে আর্থার হ্যাজেলিয়াস কর্তৃক প্রতিষ্ঠিত স্কানসেন মিউজিয়াম। এ ধরনের জীবন্ত মিউজিয়াম বর্তমানে ব্রিটেনে, কানাডায় যথেষ্ট জনপ্রিয় এগুলি। আবার সমুদ্র জাদুঘর, অর্থাৎ সমুদ্র জাদুঘর হলো প্রাচীনকালের সমুদ্র জীবন সংক্রান্ত বিভিন্ন সংগ্রহশালা। সেটা ঐতিহাসিক হতে পারে বা সংস্কৃতি হতে পারে, প্রত্নবস্তু নিয়ে হতে পারে, যেমন প্রকারভেদ, বিভিন্ন জাহাজের ধ্বংসাবশেষ হতে পারে, প্রাচীন নিদর্শন, প্রাচীন সমুদ্রযানের মডেল হতে পারে, নৌবাহিনীর ঐতিহাসিক বিভিন্ন তথ্য সংরক্ষণ এরকম হতে পারে, বা মেরিনাস মিউজিয়াম এরকম হতে পারে। আর সামরিক জাদুঘর,
অর্থাৎ কোনো দেশের সামরিক বাহিনী যার যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন অস্ত্র, সামরিক সরঞ্জাম, পোশাক, প্রচার কর্মসূচি ইত্যাদি হতে পারে। আবার প্রাকৃতিক জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর হলো প্রাকৃতিক পৃথিবীর বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়, বা বিশ্ব প্রকৃতি বা সংস্কৃতির উপরে যে আলোকপাত করে যে সমস্ত নিদর্শন বা জীব বৈচিত্র্য সম্পর্কে শিক্ষা দেয়, তেমনি তাকে বলা হয় প্রাকৃতিক মিউজিয়াম, যেমন লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আবার বিজ্ঞান জাদুঘর, অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, বিভিন্ন বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বিস্ময়, বিজ্ঞানের যে একটি আবিষ্কারের বিভিন্ন ধারাবাহিকতা, পর্যায়গুলি, সেগুলো দেখানোর ব্যবস্থা করা হয়। সেটা ভিডিওর মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন বিজ্ঞান বিষয়কগুলি, যেমন কলকাতায় বিড়ালা মিউজিয়াম। আবার খোলা আকাশের নিচে জাদুঘর হতে পারে, চলমান জাদুঘর হতে পারে। চলমান জাদুঘরের একটি উদাহরণ হলো 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তার জীবন কাহিনীকে কেন্দ্র করে চলমান একটি ভারতীয় রেল একটি ট্রেনে জাদুঘর তৈরি করেছিল। একে বলা হয় চলমান জাদুঘর। আবার ক্ষণস্থায়ী জাদুঘর হতে পারে, অর্থাৎ অস্থায়ীভাবে কোনো অল্প সময়ের জন্য নির্মিত কোনো জাদুঘর হতে পারে। আবার বিশেষ জাদুঘরও হতে পারে, অর্থাৎ বিশেষ ধরনের, যেমন বিশেষ জাদুঘর পৃথক বা বিশেষ বিষয় নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। কারো ব্যক্তিগত জীবন কাহিনী বা খ্যাতনামা ব্যক্তির বিভিন্ন কাজ প্রদর্শন করানো হয়, তাকে বলা হয় বিশেষ জাদুঘর। আবার নেট জাদুঘর, অর্থাৎ সাম্প্রতিককালে দেখা যায় বিভিন্ন জাদুঘর বা অন্য কোনো সংস্থা তাদের বিভিন্ন নিদর্শনগুলি ছবি বা সেগুলি ইন্টারনেটে প্রকাশ করছে, যার ফলে সেই ইন্টারনেটে তাদের যে দর্শকরা সেগুলো দেখতে পাচ্ছে বা তাদের ওয়েবসাইটে সেগুলো তারা প্রকাশ করছে, যা দেখে সাধারণ মানুষও অনেক সময় তার চাহিদা মেটাতে পারে। বা জৈব পার্ক, বিভিন্ন জৈব পার্ক বা চিড়িয়াখানা বা যেমন বোটানিক্যাল গার্ডেন, এই ধরনের মিউজিয়ামকে জৈব পার্ক বলা হয়। আবার স্থানীয় জাদুঘর বলা হয়, যেমন কোনো একটি বিশেষ অঞ্চলের নিদর্শনগুলি সংগ্রহ করে তাকে দেখানোর ব্যবস্থা করা হয়, তাকে বলে স্থানীয় জাদুঘর। আবার ব্যক্তিগত জাদুঘরও হতে পারে, যেমন এক্ষেত্রে আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে কৃষ্ণনগরে মৈত্রেয়ের একটি ব্যক্তিগত জাদুঘর আছে। এই জাদুঘরে কৃষ্ণনগর বা নদীয়া জেলার বিভিন্ন নিদর্শন সংগ্রহ করে সেগুলো তিনি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। আর একটা বেড়াচাপার যে প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলি পাওয়া গিয়েছে, দিলীপ মৈতের বাড়িতে এরকম ব্যক্তিগত জাদুঘরের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন প্রকার যে জাদুঘর, এই জাদুঘরের বিবরণ এবং তার দু একটি উদাহরণ দিয়ে এই উত্তরটি লিখতে হবে। আমি এরপরে এই অধ্যায়ে কোনো এসএকিউ প্রশ্ন হয় না, একমাত্র প্রতি বছর 8 নম্বরের একটি প্রশ্ন হয় এবং এমসিকিউ প্রশ্ন হয়। আমি কাউন্সিলের যে মডেল সেট এবং সেই সঙ্গে 15 থেকে 19 পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে, আমি সেই প্রশ্নগুলো একের পর এক আলোচনা করছি। আমি প্রথম তোমাদের বলার সুযোগ দেব, তোমরা পারলে উত্তর দেবে, না পারলে বলবে, আপনি বলুন, আমি ঠিক উত্তরগুলো বলে যাব।